সবাইকে শুভেচ্ছা। যুগান্তর পত্রিকা একটা রিপোর্ট পাবলিশ করেছে, যেখানে তারা দেখিয়েছে কিভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ভারতে বসে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দর যে মার্চ বা পদযাত্রা ছিল সেখানে বাধাগ্রস্ত করার জন্য, কিভাবে তাদের হত্যা করার একটা চেষ্টা করার জন্য সেই মেটিকুলাস একটা প্ল্যান তারা তৈরি করছে। এবং যুগান্তর পত্রিকা খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় নাম ধরে ধরে দেখিয়েছে কিভাবে এই প্ল্যানটা করা হয়েছে। তারা এমনটাও দেখিয়েছে যে শেখ হাসিনা সরাসরিভাবে অডিও বার্তা পাঠাচ্ছেন যে তাদের কোনোভাবেই জ্যান্ত বের হতে দেওয়া যাবে না, তারা আমার বাবার মাজার ভেঙে ফেলবে, তাদেরকে আটকাতেই হবে। সাদ্দাম হোসেন ফেসবুকে এসে লাইভে বলতেছেন যে এনসিপি নেতৃবৃন্দকে কোনোভাবেই আজকে জীবিত ফেরত যেতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, কিন্তু এনসিপির পদযাত্রা উপলক্ষে আমরা অনলাইনে দেখতে পেয়েছি কীভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগের ফেসবুক আইডিগুলো হুমকি দিয়ে বেড়াচ্ছে, কীভাবে তার দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, কীভাবে চারদিকে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সবাই বুঝতে পারতেছিলাম যে একটা অঘটন ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার তাদের কুচক্রী মহলকে দিয়ে, তাদের সন্ত্রাসীদের দিয়ে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের উপর একটা হামলা করতে যাচ্ছে। এই বিষয়ে কারো কোনো সন্দেহ ছিল না। এনসিপি নেতৃবৃন্দ নিজেরাও হচ্ছে এইসব প্রিপারেশন নিয়ে রাখছেন এবং এটা আলটিমেটলি সেম জিনিসই হয়েছে। সকাল থেকেই বোঝা যাচ্ছিল একটা অঘটন ঘটতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত অঘটন ঘটেই গিয়েছে। কিন্তু এরপর আমরা যখন আসি, স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে তিনি বললেন তার কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এটা হামলা হতে পারে, কিন্তু ব্যাপারটা যে এত বড় হয়ে যাবে সেটা তিনি ভাবতে পারেননি। এসব কোনো কথা না। আসলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কতটা কেপাবল এটা সবাই জানে, আরও বেশি জানে যারা হচ্ছে আওয়ামী লীগের সময় বিরোধী দল রাজনীতি করে আসছে তারা জানে। বাংলাদেশের ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই তারা এমন কেপাবল যে তারা বাংলাদেশকে একটা সার্ভিলেন্স স্টেট বানিয়ে ফেলেছিল হাসিনার আমলে। তাদের দক্ষতার তো কোনো অভাব নেই, তারা কিন্তু ভালোভাবেই মানে তাদের জানার কথা যে হামলাটা কতখানি হতে পারে। একটা পত্রিকা সাংবাদিক যদি বের করে নিয়ে আসতে পারে যে কীভাবে একটা হামলা হতে যাচ্ছে, গোয়েন্দাদের সেটা অবশ্যই আরও আগে জানা উচিত এবং সেটা প্রিভেন্ট করা উচিত। এমন না যে এটা গোপালগঞ্জে প্রথম হামলা এরকম হইল। অভ্যুত্থানের পরপরই 10 আগস্ট গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন এবং সেটা ছাড়াতে গিয়ে যখন আর্মি যায়, আর্মির উপর হামলা চালানো হয়, আর্মির গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, আর্মির অফিসাররা আহত হন, সৈনিকরা আহত হন এবং আর্মির অস্ত্র লুট করা হয়। এরপর সেপ্টেম্বর মাসে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এস.এম. জিলানী সাহেব তার ভিটায় যাচ্ছিলেন গোপালগঞ্জে গাড়ি বহন নিয়ে। সে গাড়ি বহরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে দিদার সাহেবকে হত্যা করা হয়, যিনি হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং একই সাথে তিনি একজন প্রফেশনাল ক্রিকেট আম্পায়ারও ছিলেন। তাকে হত্যা করা হয়। বিএনপির নেতাকর্মী এবং সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয় সেদিন। এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে বছর ঘুরে আসছে অভ্যুত্থানের, এখনও যে গোপালগঞ্জ এমন একটা ওয়াইল্ড টেরিটরি হয়ে আছে যেখানে আসলে ঢুকতে যাওয়ার আগে পুলিশি প্রোটেকশন নিয়ে যেতে হয়, একটা ভীতি অবস্থা হয়ে যায়, যুদ্ধ অবস্থা হয়ে যায়, একের পর এক সংঘাত হয়েই যাচ্ছে, লাশ পড়ছেই। কেন? এই দায়টা কার? এটা তো স্পষ্টভাবে সরকারের ব্যর্থতা, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। সে এখনও বাংলাদেশের মধ্যে এমন একটা পকেট রয়ে গেছে যেখানে পতিত স্বৈরাচার তার লোকজনকে নিয়ে সে হামলা করার সাহস রাখে, সে জান নেওয়ার মতো সাহস সে দেখাতে পারে। এটা বাংলাদেশ সরকার গভর্নমেন্টের সিকিউরিটি ফেইলিওর, ইন্টেলিজেন্স ফেইলিওর। অ্যাট দ্য সেম টাইম এটা আসলে কোনোভাবেই এইটার দায় সরকার এড়াতে পারে না। এখন আমরা চিন্তা করে দেখি, এই যে গোপালগঞ্জে হামলা হলো, অ্যাকশন নিতে বাধ্য হলো পুলিশ, আর্মি, ওপেন গুলি করা হলো, 4 জন নিহত হলেন। এই হত্যাকাণ্ড কিন্তু স্পষ্টত একটা বিচার বিবেচিত হত্যাকাণ্ড। এখন হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি যে আওয়ামী লীগের ইন্টেনশনই ছিল এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা এবং তার হামলা করেছিল সেরকম নিয়তেই। আমরা দেখতে পেয়েছি কীভাবে লাইভ ধারাভাষ্য দেওয়ার মতো বলা হচ্ছিল, দেখানো হচ্ছিল যে এই যে হামলা করা হচ্ছে, এই যে আক্রমণ করা হচ্ছে, এই যে আমরা আসছি, এই যে আমি গুলি করছি। হ্যাঁ, এরকম সিচুয়েশনে আমাকে ফোর্স ব্যবহার করতেই হবে, কিন্তু সেখানে তো রুলস অফ এঙ্গেজমেন্ট আছে। সেখানেও তো হচ্ছে আমার একটা তদন্ত করতে হবে, সেখানে তো দেখতে হবে যে মানুষটা মারা গেল সে কি আসলে অপরাধী ছিল নাকি হচ্ছে সে একটা ইনোসেন্ট বাইস্ট্যান্ডার, যেটা তাদের পরিবার যেভাবে দাবি করছে। এখন এই যে
তদন্ত একটা কমিশন গঠন করা হয়েছে এই বিষয়টা দেখার জন্য। আমরা আশা করব ইন্টারিম গভর্নমেন্ট সদিচ্ছার সাথে এই জিনিসটাকে তারা তদন্ত করবে এবং জিনিসটাকে খতিয়ে দেখা হবে। কারণ সত্যিকার অর্থে আমাদের সাথে ফ্যাসিস্টের বা এই আওয়ামী লীগের মূল পার্থক্য যেটা, সেটা হচ্ছে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এখানে গুলি চালাতে তারা বাধ্য হয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। এট দ্য সেম টাইম কিন্তু আমাকে এটা তদন্তটাও করতে হবে। কারণ দ্য ভেরি লাস্ট থিং উই ওয়ান্ট টু গিভ দ্য ফ্যাসিস্ট সাম মার্টায়ার্স। আপনি যখন আওয়ামী লীগের কাউকে এরকম করে হত্যা করছেন বা গুলি করছেন, তখন সে কিন্তু আওয়ামী লীগের যে কাল্ট, সেই কাল্টের কাছে সে কিন্তু হিরো হয়ে যাচ্ছে। সে কিন্তু তখন তাদের কাছে একটা প্রোপাগান্ডা মেশিন হয়ে যাচ্ছে। এবং আমরা অলরেডি দেখছি যে আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা বলে একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালিয়ে দিয়েছে। এখন সেটাও তো ডিফারেন্ট কোশ্চেন যে 4 জনকে হত্যা করলে সেটা গণহত্যা হলে জুলাই আগস্টে আওয়ামী লীগ 2000 মানুষ মেরেছে, ওটার কী হবে? বাট আওয়ামী লীগের কাছে এসব উত্তর থাকবে না। কিন্তু এই যে বিষয়গুলো, এইসব অ্যামিনেশনগুলো তো আমরা আমাদের শত্রুদের দিতে পারি না। এবং একই সাথে এই যে এনসিপি নেতৃবৃন্দ বা এর সাথেও অন্য যারা আছেন, গোপালগঞ্জ সম্পর্কে যে একটা ধারণা সৃষ্টি করা হয়েছে, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা দেখেছি বিএনপির আমলে বগুড়া জেলার লোকজনকে নানাভাবে ডিসক্রিমিনেট করা হতো। এই ডিসক্রিমিনেশনটা যেন এই গোপালগঞ্জের মানুষ বলেই এটা না করা হয়। আচ্ছা, এ তো গেল সরকারের ব্যর্থতার কথা। এখন আসলে রাজনৈতিক দলগুলোর বিষয়। এই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের উপর গোপালগঞ্জে যে হামলাটা হলো, এরপর অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি বেশ স্পষ্ট ভাষায় একটা বিবৃতি দিয়েছে, জামাত ইসলামী বেশ স্পষ্ট ভাষায় একটি বিবৃতি দিয়েছে, এবং বড় বড় অন্য সকল দল তারা কিন্তু এর তীব্র নিন্দা জানিয়ে এনসিপির প্রতি তার হাত বাড়িয়ে দিয়েছে। তো এখন এখানে প্রশ্নটা চলে আসে, এই যে সব কথাগুলো যে আসে বিবৃতিগুলোতে যে বলা হয় যে এই একটা বিশেষ মহল অস্থিতিশীলতার চেষ্টা করছে, কুচক্রী গোষ্ঠী দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে, তাহলে কেন এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পেছনে যারা আছে সেসব কুচক্রী শক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা সরকারকে চাপ দিচ্ছেন না? এই যে অস্থিতিশীলতা যদি চলতে থাকে, তাহলে বিএনপি যে আজকে তাদের গণতান্ত্রিক ধারায় ফেরত যাওয়ার জন্য যে নির্বাচনের কথা বলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান কনটেক্সটে, সেটা তো করতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন, এই অবস্থা যদি চলতে থাকে, গোপালগঞ্জের মতো যদি চলতে থাকে, এবং আপনি কিন্তু এটাকে গোপালগঞ্জের আলাদা হিসাবে চিন্তা করতে পারবেন না। গোপালগঞ্জের পার্শ্ববর্তী সমস্ত জেলা, মাদারীপুর, শরীয়তপুর, এই সমস্ত জেলাগুলোতেই কিন্তু এরকম আওয়ামী লীগের এলিমেন্টগুলো এখনও অক্ষত আছে। এইসব জায়গায় যখন অস্থিতিশীলতার সৃষ্টি হবে নির্বাচনের সময়ে, এবং যেটা কাউন্টার করার জন্য সরকার বর্তমান অবস্থায় একেবারেই অপ্রস্তুত, তখন কিন্তু আপনারাও নির্বাচন করতে পারবেন না। এই অস্থিতিশীলতা আপনাদের ভোগাবে। তো এই বিষয়ে আপনারা তো এখনই সচেতন হতে হবে, কারা এইসবের পেছনে আছে, কারা প্যাট্রোনাইজ করছে, এবং কুচক্রী মহলগুলো কারা কীভাবে হচ্ছে, এই বিষয়গুলো তো এক্সপোজ করতে হবে। এরা তো গণতান্ত্রিক অগ্রযাত্রার বাংলাদেশের ফেরত যাওয়ার সামনে এই আওয়ামী লীগের এই পতিত স্বৈরাচারের যে এলিমেন্টগুলো আছে, এগুলি তো আপনার মূল সমস্যার সৃষ্টি করছে। গোপালগঞ্জে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর হাতে দমন করার চেষ্টা করেছে। এখন ইস্যুটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জে অ্যাটলিস্ট 4 জন নিহত হয়েছে। নিহতদের পরিবারের দাবি তারা সাধারণ মানুষ, তাদের গুলি করে হত্যা করা হয়েছে, আর সরকারের দাবি তারা অপরাধী। তো এখন হ্যাঁ, যেভাবে হামলা করা হয়েছে সেটা অবশ্যই দমন করার জন্য শক্তি প্রয়োগ করতেই হতো। হামলাটা খুবই তীব্র এবং খুবই বর্বর একটা হামলা হয়েছে। এখন শেখ হাসিনার সাথে এই গণতান্ত্রিক শক্তিগুলোর পার্থক্যটা কোথায় হতে পারে? সেটা হবে সুষ্ঠু তদন্তের বেলায়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই কাম্য নয় কারোর। সরকার একটা কমিটি গঠন করেছে যেখানে হচ্ছে তদন্ত করা হবে, এবং আমরা আশা করছি এখানে সুষ্ঠুভাবে তদন্ত করে বের হবে যে আসলেই তারা অপরাধী ছিল কি না। আর যদি হয়ে থাকে সেখানে তো রুলস অফ এঙ্গেজমেন্ট আছে, সেই রুলস অফ এঙ্গেজমেন্টগুলো কি আর্মি বা পুলিশ মেনে চলেছে কিনা। এখন গোপালগঞ্জে সকাল থেকেই ওদিন
অত্যন্ত যুদ্ধন্দেহী একটা পরিবেশ নিয়ে রেখেছিল আওয়ামী লীগ। সকাল সকাল হচ্ছে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এরপর ইউএনওর গাড়িতে হামলা করা হয়েছে, এসপি অফিসে হামলা করা হয়েছে, এবং এটা একদম ক্লিয়ার ইন্টেন্ট ছিল যে শেখ হাসিনা যে বলেছেন সেই নির্দেশ মোতাবেক এনসিপি শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করার একটা প্রচেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসীরা করছে। এইরকম সিচুয়েশনগুলোতে বারবার 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 আমাদের ঘুরে আসতে হবে সেই একটা বিষয়ের মধ্যেই, ইন্টেলিজেন্স ফেলিওর, সিকিউরিটি ফেলিওর। এখন এনসিপির ইস্যুতে আসি। এনসিপি শুরু থেকেই বলছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে যথেষ্ট অ্যাক্টিভ ছিল না, তাদের সহায়তা করছিল না। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট ইয়েস, ইট ইজ ট্রু। অ্যাট দ্য সেম টাইম তাদের উদ্ধার করার জন্য, তাদের রক্ষা করার জন্য পুলিশ বা আর্মি কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়তা করেছে। একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উদ্ধার করার জন্য আর্মি এপিসি পাঠিয়ে নিয়ে চলে আসছে, এবং সেই এপিসিতে করে দলটির শীর্ষ নেতৃবৃন্দ প্রাণ রক্ষা করেছেন। এখন আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা চিন্তা করে দেখি, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ হচ্ছে অভ্যুত্থানের নায়ক। তারা একটি সফল গণ অভ্যুত্থানকে লিড দিয়েছেন, যে অভ্যুত্থানের ফলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচারকে পালিয়ে যেতে হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখুন, এই বার্তাটা এবিসিতে করে সেই অভ্যুত্থানের নায়করা জীবন রক্ষা করছেন গোপালগঞ্জ থেকে বের হয়ে এসে। রাজনীতি অফিস একটা বড় বিষয়, মানুষ কি দেখছে। হ্যাঁ, এপিসিতে চলে আসার পেছনে অনেক 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 ব্যাখ্যা থাকবে, অনেক জাস্টিফিকেশন থাকবে, এবং প্রত্যেকটা সত্য। এটা আমি অবশ্যই বলবো, প্রত্যেকটা জাস্টিফিকেশন সত্য। অ্যাট দ্য সেম টাইম অপটিক্সটা কিন্তু খুব ম্যাটার করে। সিম্পল, আমি খুবই সিম্পল একটা উদাহরণ দিই। সামনে একটা এপিসি যাচ্ছে, পেছনে নাহিদ ভাইদের গাড়ি যাচ্ছে, তার পেছনে আর্মি। আপনারা তো এভাবেও আসতে পারতেন। আপনাদের অ্যাপিলটা করতে হবে জনতার কাছে, আর্মির কাছেও না, প্রশাসনের কাছেও না। হ্যাঁ, এটা আপনাদেরকে অনেকে কিংস পার্টি বলে দাবি করে, এবং প্রশাসন থেকে আপনারা যথেষ্ট সহায়তা পান, এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের এই প্রশাসনের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। একটা বট গাছের নিচে যেটা চারা জন্মাতে চায়, সে কিন্তু জন্মাতে পারবে না। তাকে বট গাছের ছায়ের বাইরে বের হয়ে এসে নিজেই একটা বট গাছ হতে হবে তাকে। এখন এনসিপির নেতৃবৃন্দ একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছেন, এবং ট্যাকটিক্যালি আমরা যদি চিন্তা করি, ইট ওয়াজ আ ভেরি সাউন্ড টেকনিক। তারা হচ্ছে গোপালগঞ্জে গিয়েছেন, সেখানে গোপালগঞ্জের মাটির দ্বারা তারা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ বলে এসছেন। এই যে হ্যারনটা তারা দেখিয়েছেন, এটা প্রশংসাযোগ্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এনসিপির রাজনীতির জন্য। কিন্তু অ্যাট দি ভেরি লিস্ট এই জিনিসটা হচ্ছে একটা স্টান্টবাজি সোজা বাংলায়। এখন হ্যাঁ, রাজনীতির স্টান্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। ইস্যুটা হইতেছে স্টান্টবাজি তো রাজনীতি না। এনসিপিকে এটা বুঝতে হবে যে এই পুরা বিষয়টাকে তাদের একটা অংশ করে নিয়ে এসে যেন এই গোপালগঞ্জ, আওয়ামী লীগ, মুজিববাদ, এইটাই যেন তাদের রাজনীতির মূল লক্ষ্য না হয়ে যায়। তারা গণঅভ্যুত্থানের নায়ক, এবং 1 বছরের মাথায় তাদের কিন্তু ভালো রকমভাবে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছেই। এই জিনিসটা কিন্তু তাদের অ্যাকনোলেজ করে দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মাথায় রাখতে হবে, এই যে কিংস পার্টির যে তকমাটা এনসিপির গায়ে লেগে গিয়েছে, এটা থেকে তাদেরই বের হয়ে আসতে হবে। পরিশেষে একটা কথাই বলার আছে, আওয়ামী লীগ এর ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গিয়েছে আরও 1 বছর আগে, এবং এই জিনিসটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি যে শেখ হাসিনা বা আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা নিজেরা যেন একটা ছোটোখাটো স্বৈরাচার বা আমরা ছোটোখাটো অ্যাকাউন্টেবিলিটিবিহীন একটা এন্টিটি হয়ে না উঠতে পারি। একই সাথে আমাদের নিশ্চিত করতে হবে যে দেশের প্রত্যেকটা জায়গা থেকে যেন সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা অবস্থা ঠিক করা সম্ভব হয়, এবং একই সাথে যেন কোনো রকম ডিসক্রিমিনেশন না করা হয়, হিউম্যান রাইটস ভায়োলেশন না করা হয়, এবং ল অ্যান্ড অর্ডারের মধ্যে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর মধ্যে যেন সেই অ্যাকাউন্টেবিলিটিটা ফিরে আসে। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা, এবং এইরকম ঘটনার পুনরাবৃত্তি হোক বাংলাদেশে, এটা আমরা চাই না। ধন্যবাদ সবাইকে।